আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমাদের আজকের পড়ার টপিক হচ্ছে উঁচু থেকে আরো উঁচুতে নিক্ষিপ্ত বস্তু। অবশ্যই আমরা উঁচু থেকে আরো উঁচুতে খারাপভাবে নিক্ষেপ করবো জিনিসটাকে। দেখো, তোমরা এর আগের ক্লাসে স্টাডি করেছিলা যে হচ্ছে গিয়ে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, মুক্তভাবে পড়ন্ত বস্তু। কিন্তু আমাদের এই টপিকটা একটু আলাদা। আমাদের এই টপিকটা হচ্ছে আমাদের একটা হাইট আছে। ধরো এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং এর মাথায় আমি গেছি, দিয়ে একটা অবজেক্টকে জাস্ট এভাবে নিক্ষেপ করে দিয়েছি উপরের দিকে। তো আমি যদি এইটাকে উপরের দিকে নিক্ষেপ করি, এইটা এইভাবে উপরে উঠতে থাকবে, উপরে উঠে এইভাবে বিল্ডিং এর মাটিতে এসে পড়বে। তো আমরা এইটারই স্টাডি করব যে একটা নির্দিষ্ট হাইট থেকে যদি আমি একটা অবজেক্টকে নিক্ষেপ করি, সেটা যদি আবার মাটিতে এসে পড়ে, সেটার ইকুয়েশনগুলো কেমন হবে এটা আমরা দেখব। উঁচু থেকে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, অপর কোনো বস্তুর খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ইকুয়েশনটা আমরা আসলে স্টাডি করব। এই বিল্ডিংটার হাইটটা ধরে নেন এইচ। আমরা এখানে যে অ্যানালাইসিসটা দেখব, আমরা বেসিক্যালি যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে গিয়ে এই অবজেক্টটার পর্যায়কাল কত। অর্থাৎ এই যে ও নিক্ষেপ করলো বস্তুটাকে, তারপর বস্তুটা আবার মাটিতে এসে পড়লো, নিক্ষেপ করার পর থেকে মাটিতে আসার আগ পর্যন্ত টোটাল কতটুকু সময় এই বস্তুটা বাতাসে ছিল, অর্থাৎ মোট কতটুকু সময় বাতাসে ছিল সেইটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব, এবং সেটাই আমাদের পর্যায়কাল। এবং আমরা এটা ক্যালকুলেট করব খুব লজিক্যালি। দেখেন, আমরা হাইটকে যদি উপর থেকে নিচের দিকে পজিটিভ বলি, আমার বস্তুটা ছিল বিল্ডিং এর ছাদে, যখন ও পুরো রাস্তাটা অতিক্রম করে মাটিতে এসে পড়বে তখন ওর ডিসপ্লেসমেন্টটা কত, এটা একটু চিন্তা করেন। আমরা খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু বা মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে এইচ ক্যালকুলেট করেছি, সেইটা কিন্তু সব ক্ষেত্রেই ছিল ডিসপ্লেসমেন্ট। উপর থেকে নিচের দিকে পড়ার সময় মানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এইচ ক্যালকুলেট করা হতো উপর থেকে নিচে কতটুকু নেমেছে, এবং সেটা ছিল তার ডিসপ্লেসমেন্ট। আবার খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইচ ক্যালকুলেট করা হতো মাটি থেকে উপরের দিকে কতটুকু উঠেছে, এবং সেইটা ছিল তার ডিসপ্লেসমেন্ট। আমাদের এই বস্তুটা প্রথমে উপরের দিকে গেছে, তারপর নিচে এসে পড়েছে, এবং এই বস্তুটার যখন তাকে নিক্ষেপ করা হলো তারপর থেকে মাটিতে আসার আগ পর্যন্ত টোটাল সে কতটুকু ডিসপ্লেসমেন্ট কাভার করেছে সেটা যদি আপনি বোঝার চেষ্টা করেন। দেখেন, ওর আদি অবস্থান বিল্ডিং এর মাথায়, শেষ অবস্থান বিল্ডিং এর ছাদে, তার মানে ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে বিল্ডিং এর হাইটটা। বিল্ডিং এর হাইটটা যদি ওর ডিসপ্লেসমেন্ট হয়, আমি যদি বলি যে হাইটটা মাপা হচ্ছে উপর থেকে নিচের দিকে, কারণ ওর আদি অবস্থান বিল্ডিং এর মাথায়, শেষ অবস্থান বিল্ডিং এর পায়ে, তাহলে ওর হাইট মাপা হচ্ছে উপর থেকে নিচে। এবং এইটাকে আমি যদি পজিটিভ বলি, তাহলে ওই বস্তুটাকে যে ইউ বেগে নিক্ষেপ করা হয়েছিল সেই ইউটা কিন্তু নেগেটিভ হবে। বাপরে বাপ, অনেক কথা বলে ফেললাম। দেখেন, বস্তুটাকে আমি উপরের দিকে নিক্ষেপ করেছি, বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করেছি। আমি যদি এইচ কে উপর থেকে নিচে পজিটিভ বলি, তাহলে ইউ যেহেতু নিচ থেকে উপরের দিকে কাজ করছে, এই যে এভাবে, সো ইউ কিন্তু নেগেটিভ হবে। আবার জি কিন্তু আপনার উপর থেকে নিচের দিকে কাজ করছে, সো জি পজিটিভ হবে। আমরা ইকুয়েশন কি শিখেছি? এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার। আমি কিন্তু কোনো চিহ্ন দিলাম না, চিহ্ন দিলাম না এই কারণে, আমি এইচ উপর থেকে নিচের দিকে এটাকে পজিটিভ বললে ইউ নেগেটিভ হয়ে যায়, প্লাস হাফ জিটি স্কোয়ার। এবং এই এইচটা হচ্ছে তার টোটাল ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ বিল্ডিং এর ছাদ থেকে পা অবধি আসার জন্য টোটাল সে কতটুকু সরণ অতিক্রম করেছে। সরণ মানে কি বাবা? আদি অবস্থান আর শেষ অবস্থানের পার্থক্য না? তাহলে ও উপরে গেছে, যাক, উপরে গিয়ে আবার এইটুকু নেমেছে এবং সেটা প্লাসে মাইনাসে নিউট্রাল হয়ে গেছে। সরণ কিন্তু একটা ভেক্টর রাশি, উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। যতটুকু উপরে উঠছে ততটুকু নিচে আবার সে নামছে, এখানে এটা কিন্তু তোমার নিউট্রাল হয়ে গেছে। এবং তার আলটিমেট ডিসপ্লেসমেন্ট কিন্তু বিল্ডিং এর ছাদ থেকে বিল্ডিং এর পা অবধি, এটা কিন্তু তার আলটিমেট ডিসপ্লেসমেন্ট। তো সেই ডিসপ্লেসমেন্টটা যদি এইচ হয়, এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে আমরা যে টি পাবো,
সেইটা তার পর্যায়কাল হবে, অর্থাৎ নিক্ষেপের পর থেকে মাটিতে আসা পর্যন্ত টোটাল ডিসপ্লেসমেন্ট দিয়ে আমি যে টিটা ক্যালকুলেট করব সেইটা অবশ্যই সে কতক্ষণ বাতাসে ছিল বা টোটাল গিয়ে আবার মাটিতে আসতে কত সময় লাগছে সেইটার হিসাব। এর অর্থ হচ্ছে যে এই ইকুয়েশনে আপনি যে টিটা পাবেন, টি হচ্ছে আপনার পর্যায়কাল, এটা একটু মাথায় রাখবেন। সাধারণত এটা পরীক্ষায় আসে না, তবে দিয়েও দিতে পারে। এটা হচ্ছে আপনার পর্যায়কাল বা টি। একটা বস্তুকে নিক্ষেপ করার পর আবার মাটিতে ফিরে আসতে টোটাল কি পরিমাণ টাইম লাগতেছে, এবং একটা সার্টেন হাইট থেকে উপরে নিক্ষেপ করার পর সেটা হচ্ছে আপনার টি, পর্যায়কাল। এইটাকে ডিরেক্ট এভাবে লিখতে পারেন, একই কথা, শুধু মাথায় রাখবেন যে টিটা হচ্ছে পর্যায়কাল, টোটাল কতটুকু সময় লাগতেছে সেই ভ্যালু। এখন আমরা এই রিলেটেড একটা অঙ্ক করব। এই রিলেটেড একটা অঙ্ক যদি আমরা করি, দেখেন আমি একটা ছবি আঁকি। এই যে মিস্টার হাবলু ও এই বস্তুটাকে উপরে নিক্ষেপ করলো 15 মিটার পার সেকেন্ড বেগে। এই বিল্ডিংটার হাইট হচ্ছে 30 মিটার। প্রথম প্রশ্ন, বস্তুটি কত সময় পরে মাটিতে আঘাত করবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভূমি থেকে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? এই দুটো প্রশ্ন আপনাকে সলভ করতে হবে। চলেন এই দুটো প্রশ্ন আমরা সলভ করি। বস্তুটি কত সময় পরে মাটিতে আঘাত করবে, আর বস্তুটি ভূমি থেকে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। কোয়েশ্চেন নাম্বার 1 আমরা সলভ করি। বস্তুটা মাটিতে পড়তে যে পরিমাণ টাইম নিবে সেটাই তো তার পর্যায়কাল, রাইট? তাহলে সেটাই যদি তার পর্যায়কাল হয়, আমাদের পর্যায়কালের ইকুয়েশন ছিল h - ut প্লাস হাফ জিটি স্কোয়ার। h এর ভ্যালু কত? বিল্ডিং এর হাইট মানে টোটাল ডিসপ্লেসমেন্ট 30, u এর ভ্যালু কত? 15, তাহলে -15t প্লাস হাফ জি এর ভ্যালু কত? হাফ ইন্টু 9.8, দ্যাট মিনস 4.9 টি স্কোয়ার। এটা একটু মনে রাখবেন যে হাফ ইন্টু 9.8 কে 4.9, হাফ 9.8 কে হাফ দিয়ে গুণ করলে 4.9 পাওয়া যায়। এইটা অনেক ক্ষেত্রে আমাদের লাগে, তো 4.9 টি স্কোয়ার। আর মনে না রাখতে পারলে হচ্ছে গিয়ে ক্যালকুলেটর তো আছেই, ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলবেন। এখান থেকে টি ক্যালকুলেট করেন। টি ক্যালকুলেট করলে আপনি পাবেন, 1 মিনিট আমি ক্যালকুলেটরটা আনি। টি ক্যালকুলেট করলে আপনি পাবেন 4.9, এটা 4.9 - 15 - 30, একটা ভ্যালু আসে 4.44। আরেকটা নেগেটিভ আসে যেটা গ্রহণযোগ্য না, টাইম কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে টি এর ভ্যালু 4.44 সেকেন্ড, দ্যাট মিনস পর্যায়কাল বা ভূমিতে আঘাত করতে প্রয়োজনীয় সময়, যাই বলেন না কেন, পর্যায়কাল বলেন অথবা ভূমিতে আঘাত করতে প্রয়োজনীয় সময় বলেন, সেইটার ভ্যালু হচ্ছে 4.44 সেকেন্ড। এখন আপনাকে যে দ্বিতীয় প্রশ্নটা করা হচ্ছে, দ্বিতীয় প্রশ্নটা আপনি পারেন, একটু বুদ্ধি খাটান। দেখেন দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে যে বস্তুটি মাটি থেকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। এই বস্তুটা এইভাবে উপরে উঠবে, উপরে উঠা আবার নিচের দিকে নামবে, এই যে এখানে এসে পড়বে। তো কথা হচ্ছে আপনার কাছে এই হাইটটা জানতে চাওয়া হচ্ছে, এই হাইটটা, এই হলুদ হাইটটা, যে বস্তুটা মাটি থেকে সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠবে। এই হলুদ হাইটটা যদি আপনি বের করতে চান, সেক্ষেত্রে দেখেন আপনার
আপনি ধরে নেন যে বিল্ডিংটা নাই, তাহলে আপনি কি এটা বের করতে পারেন না যে একটা বস্তু খাড়া উপরে নিক্ষেপ করলে কতটুকু হাইটে উঠে? এটা আপনি বের করতে পারেন কিনা? ম্যাক্সিমাম হাইটের সূত্র, একটা বস্তু মাটি থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে ম্যাক্সিমাম কতটুকু হাইটে উঠে, সেটা তো আপনি বের করতে পারেন। সেটার ইকুয়েশন কি ছিল? সেটার ইকুয়েশন ছিল ইউ স্কয়ার বাই 2g। থামেন, আমি একটু ভালো করে আঁকি। ইউ স্কয়ার বাই 2g, এটা ছিল হচ্ছে একটা বস্তুকে খাড়া উপরে নিক্ষেপ করলে সেটা কতটুকু ওঠে। এই অংশটুকুর জন্য এটা তো ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রোয়িং, বিল্ডিং এর উপরের অংশের জন্য ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রোয়িং অবজেক্ট। তাহলে ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রোয়িং অবজেক্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম হাইট হচ্ছে ইউ স্কয়ার বাই 2g। তো এইটুকু পরিমাণ উঠবে, তারপরও মাটি এইটুকু পরিমাণ ওঠার পর আবার এইটুকু নেমে আসবে, তারপর তো মাটিতে এসে পড়বে। তাহলে বিল্ডিং থেকে টোটাল কতটুকু উঠবে সেটার জন্য আমি কি করব, এই 30 মিটারের সাথে এইচ এর ভ্যালুটা আমি যোগ করে দেব, এইটুকুর ম্যাক্সিমাম হাইট। তাহলে আমার টোটাল হাইট ফ্রম গ্রাউন্ড, সবাই সলভ করেন ক্যালকুলেটরে, সেটার ভ্যালু কত হবে? সেটার ভ্যালু হবে 30 প্লাস এইচ স্কয়ার বাই 2g। এটার অর্থ কি দাঁড়ায়? 30 প্লাস এইচ স্কয়ার, এই এইচ স্কয়ার কেন, ইউ স্কয়ার, তাই তো বলি, ইউ স্কয়ার বাই 2g। ইউ এর ভ্যালু কত রে? 15 স্কয়ার বাই 2 ইন্টু 9.8, এটার ভ্যালু কত আসে? 30 প্লাস 15 স্কয়ার ওভার 2 ইন্টু 9.8, এটার ভ্যালু আসে 41.479 মিটার। এর অর্থ দাঁড়ায় যে আমার অবজেক্টটা মাটি থেকে ম্যাক্সিমাম 41.479 মিটার হাইটে উঠবে। আমাদের উঁচু থেকে আরো উঁচুতে নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্ট এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।